হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা ভাইরাস নিয়ে কথা বলবো যাকে আমরা অনেকেই হয়তো খুব সাধারণ একটা অসুখ বলে ধরে নিই, কিন্তু জানেন কি এর আসল রূপটা একদমই আলাদা। হ্যাঁ, আমি হাম বা মিজলসের কথা বলছি। বিশ্বজুড়ে এই রোগটা আবারও রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন আর দেরি না করে একদম গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন এই ভাইরাসটাকে এতটা সিরিয়াসলি নেওয়া উচিত। আচ্ছা, এই 90% বা 90% সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন। এটা জাস্ট একটা র্যান্ডম নাম্বার না। জাস্ট কল্পনা করুন, একটা ঘরে 10 জন মানুষ আছেন যাদের হামের টিকা দেওয়া নেই। সেখানে যদি একজন হামের রোগী ঢোকেন, তবে ওই 10 জনের মধ্যে অন্তত 9 জনই আক্রান্ত হবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা প্রমাণ করে যে এই ভাইরাসটা কতটা চরম লেভেলের সংক্রামক। আর বর্তমান গ্লোবাল সিনারিও কিন্তু আরও বেশি অ্যালার্মিং। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রিপোর্ট বলছে গত বছর বিশ্বজুড়ে হামের প্রকোপ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র 2022 সালেই বিশ্বব্যাপী প্রায় 1,36,000 শিশু এই হামের কারণে মারা গেছে। একটু ভাবুন তো, বিশেষ করে সুদানের মতো কনফ্লিক্ট জোন বা ফিলিপাইন্সের বিভিন্ন এলাকায় এর সংক্রমণ এখন রীতিমতো আশঙ্কাজনক হারে বাড়ছে। তো বায়োলজিক্যালি এই ভাইরাসটা আসলে কি? মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে হাম মূলত প্যারামিক্সোভিরিডি পরিবারের একটা আরএনএ ভাইরাস। এটা প্রথমে সোজা আমাদের শ্বাসনালীর আবরণী কোষ বা এপিথিলিয়ামে অ্যাটাক করে, সেখানে বংশবৃদ্ধি করে আর তারপর রক্তের মাধ্যমে খুব দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা, যাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। ব্যাপারটাকে একটা কম্পিউটারের মুছে যাওয়া হার্ড ড্রাইভের সাথে তুলনা করতে পারেন। মানে এই ভাইরাসটা যে শুধু গায়ে র্যাশ বা দানা তৈরি করে তা কিন্তু নয়, এটা রীতিমতো একটা হ্যাকারের মতো কাজ করে। আমাদের শরীরের ইমিউনোলজিক্যাল মেমোরি বা রোগ প্রতিরোধের যে নিজস্ব স্মৃতি আছে সেটাকেই পুরোপুরি ডিলিট করে দেয়। এর মানে হলো হাম থেকে সুস্থ হওয়ার পরও একজন রোগী মাসের পর মাস ধরে অন্য যে কোনো সাধারণ রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে থাকেন। এর সার্ভাইভাল স্কিল বা টিকে থাকার ক্ষমতা জানলে আপনি চমকে যাবেন। আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি বা কাশি দিলে সেই ভাইরাস বাতাসে এবং আশেপাশের বিভিন্ন সারফেসে বা পৃষ্ঠে প্রায় 2 ঘন্টা পর্যন্ত একদম সজীব থাকতে পারে। সো রোগী একটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরও যদি কেউ ওই ঘরে ঢোকেন, তারও কিন্তু সংক্রমিত হওয়ার প্রবল একটা রিস্ক থেকে যায়। এবার চলুন দেখে নিই এর ক্লিনিক্যাল টাইমলাইন বা লক্ষণগুলো কেমন, কারণ প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো শনাক্ত করতে পারাটা খুবই জরুরি। দেখুন, সাধারণ একটা সর্দি জ্বরের সাথে কিন্তু হামের বেশ বড়সড় পার্থক্য আছে। হাম হলে প্রথম দিকে প্রচণ্ড তীব্র একটা কাশি হয়, নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে আর চোখ অতিরিক্ত লাল হয়ে যায়। সাথে আরেকটা স্পেসিফিক লক্ষণ হলো ফোটোফোবিয়া, মানে আলোর দিকে তাকালে চোখের রীতিমতো ফিজিক্যাল পেইন বা ব্যথা অনুভূত হয়। গায়ে ওই লাল র্যাশ ওঠার আগেই কিন্তু রোগটা ধরার একটা দারুণ উপায় আছে। একে বলা হয় কপ্লিক স্পটস। রোগীর মুখের ভেতরে, বিশেষ করে দাঁতের পাশের দিকে খেয়াল করলে দেখবেন লালচে ব্যাকগ্রাউন্ডের ওপর ছোট ছোট সাদা বিন্দুর মতো কিছু দাগ। এটা দেখলেই আসলে অনেকটা নিশ্চিত হওয়া যায় যে হাম হতে যাচ্ছে। জ্বর আসার কয়েকদিন পর ত্বকে যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বা দানাগুলো দেখা যায়, সেগুলোর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। ধরুন, চতুর্থ দিনের দিকে এই র্যাশগুলো সাধারণত কানের পেছনে আর হেয়ার লাইন বা চুলের রেখার কাছে প্রথম দেখা যায়। এরপর আস্তে আস্তে সেটা মুখ, ঘাড়, বুক হয়ে হাত পায়ে ছড়িয়ে পড়ে। 7 দিনের মতো পার হলে এই দানাগুলো একটা বাদামি বা কালচে রং ধারণ করে আর চামড়া হালকা উঠতে শুরু করে। এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, মারাত্মক সব কমপ্লিকেশনস বা জটিলতা। অনেকেই কিন্তু ভাবেন হাম তো বাচ্চাদের একটা সাধারণ রোগ, সেরে যাবে। এই মারাত্মক ভুল ধারণাটা ভাঙা আমাদের সবার জন্য ভীষণ জরুরি। মেডিকেল ডেটা বলছে প্রতি 15 জন আক্রান্ত শিশুর মধ্যে অন্তত একজন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, যেটা ফুসফুসের খুব সিভিয়ার একটা ইনফেকশন। শুধু তাই না, প্রতি 1000 জনে একজন শিশুর মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস হতে পারে। এর ফলে ব্রেনের পার্মানেন্ট ড্যামেজ বা এমনকি মৃত্যুও হতে পারে। এছাড়াও ভিটামিন এর অভাবে কর্নিয়া শুকিয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক ঝুঁকিও থাকে। আরও একটা ভীতিকর লং টার্ম কমপ্লিকেশন আছে, যার নাম SSPE। এটা যদিও বেশ রেয়ার, কিন্তু রীতিমতো ফেটাল। হাম থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার 5 থেকে 10 বছর পরও এই জিনিসটা নীরবে রোগীর ব্রেনকে ড্যামেজ করে দিতে পারে এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে পুরো ব্রেন সেল ধ্বংস করে দেয়। জাস্ট ইম্যাজিন। আর হ্যাঁ, হামের বিপদ যে শুধু বাচ্চাদের জন্যই তা কিন্তু নয়। কোনো গর্ভবতী নারী যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তবে মিসক্যারেজ বা গর্ভপাত,
প্রিটার্ম বার্থ অর্থাৎ সময়ের আগেই শিশুর জন্ম হওয়া এবং নবজাতকের ওজন অস্বাভাবিকভাবে কম হওয়ার মতো চরম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। তাহলে উপায় কি? চলুন ট্রিটমেন্ট প্রোটোকল আর সাপোর্টিভ কেয়ার নিয়ে কথা বলা যাক। হামের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ বা ম্যাজিক পিল নেই, তবে সঠিক ঘরোয়া পরিচর্যা আর চিকিৎসকের গাইডলাইনে থাকাটাই এখানে জীবন বাঁচানোর সবচেয়ে বড় চাবিকাঠি। ঘরোয়া পরিচর্যার ক্ষেত্রে কিছু জিনিস করা মাস্ট, যেমন রোগীকে হাই প্রোটিন খাবার দিতে হবে, সেটা হতে পারে ডিম, দুধ বা ডাল। ডায়রিয়া কমাতে জিঙ্ক সিরাপ আর অন্ধত্ব রোধে চিকিৎসকের পরামর্শে ভিটামিন এ ক্যাপসুলের 2টো ডোজ দেয়া একেবারেই অত্যাবশ্যক। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কুসুম গরম পানিতে পরিষ্কার তুলা ভিজিয়ে খুব সাবধানে রোগীর চোখের ময়লা পরিষ্কার করে দিতে হবে। র্যাশ ওঠার পর অন্তত 5 দিন রোগীকে আইসোলেশনে রাখাটাও কিন্তু ভীষণ জরুরি। একটা ব্যাপার কিন্তু খুব কড়াকড়িভাবে মনে রাখতে হবে, বাচ্চাদের হামের সময় জ্বর কমানোর জন্য ভুলেও কখনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, একদম না। এটা থেকে রি সিন্ড্রোম নামের মারাত্মক একটা কমপ্লিকেশন হতে পারে। জ্বর কমানোর জন্য ডাক্তারের পরামর্শ মেনে নর্মাল প্যারাসিটামল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। বলা হয়ে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। চলুন এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের আলটিমেট শিল্ড বা চূড়ান্ত সুরক্ষা নিয়ে কথা বলি, আর সেটা হলো ভ্যাকসিন। সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সে দেওয়া 2 ডোজের MR বা হাম রুবেলা টিকাই কিন্তু পারে এই রোগ থেকে আমাদের বাঁচাতে। আর এই ভ্যাকসিনেশনের সাথে জড়িত হার্ড ইমিউনিটি কনসেপ্টটা খুব সিম্পল। সমাজ থেকে হাম পুরোপুরি দূর করতে হলে এবং যারা অন্য কোনো অসুস্থতার কারণে টিকা নিতে পারেন না তাদের সেফ রাখতে হলে একটা পপুলেশনের বা জনগোষ্ঠীর অন্তত 95% মানুষের টিকাপ্রাপ্তি নিশ্চিত করা গাণিতিকভাবেই একদম মাস্ট। কিন্তু দুর্ভাগ্যজনক সত্যিটা হলো গ্লোবাল সিনারিও এখন বেশ অ্যালার্মিং। লেটেস্ট ডেটা অনুযায়ী বিশ্বজুড়ে হামের টিকার প্রথম ডোজ নেওয়ার হার এখন মাত্র 83% এসে থেকেছে, যেটা আমাদের ওই 95% সেফটি মার্জিনের চেয়ে অনেক অনেক নিচে। কিন্তু এই হার হঠাৎ করে এত কমে গেল কেন? এর পেছনে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন 1998 সালের একটা ভিত্তিহীন এবং পরে বাতিল হওয়া গবেষণাপত্র টিকা নিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়েছিল। এরপর তো কোভিড মহামারীর কারণে পুরো স্বাস্থ্য খাতেই একটা বড় ধাক্কা লাগে। আবার ফিলিপাইন্সের মতো জায়গায় ডেঙ্গু টিকা নিয়ে সৃষ্ট লোকাল আতঙ্ক, কিংবা সুদানের মতো অঞ্চলে যুদ্ধ আর বাস্তুচ্যুতির কারণে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে এত সব হতাশার মধ্যেও দারুণ কিছু আশার আলো আছে। আমাদের নিজেদের রিজিয়ানে, বিশেষ করে বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই ক্যাম্পেইনের সফলতার কথা আমরা বলতে পারি। এই ধরনের ওয়েল অর্গানাইজড এবং জাতীয়ভাবে পরিচালিত কর্মসূচির ফলে হামজনিত মৃত্যুর হার প্রায় 90% কমিয়ে আনা সম্ভব হয়েছে। এর মানে হলো আমরা যদি টিকাদানকে প্রায়োরিটি দিই তবে এই ভয়াবহ রোগের প্রকোপ নাটকীয়ভাবে কমানো একেবারেই সম্ভব। সবশেষে একটা বিষয় আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। সমাজ হিসেবে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটা রোগের হাত থেকে আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের সুরক্ষিত রাখতে আমাদের আসলে কি করা উচিত? এটা শুধু নিজের খেয়াল রাখার বিষয় নয়, বরং আমাদের সবার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই প্রশ্নটা দিয়েই আজকের এক্সপ্লেনার শেষ করছি। মনে রাখবেন, সঠিক তথ্য আর সচেতনতাই কিন্তু আগামী প্রজন্মের সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।